আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। 17 থেকে 19 জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ড কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানের দুশানবেতে এসসিও আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। প্রশাসনের তত্ত্বাবধানে নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর পরিচালনার প্রশিক্ষণ শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ এই ব্যবস্থা করা হয়েছে। সব মন্ত্রীকে সকাল 10টার মধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশিক্ষণের সময় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার 40 জন সদস্যের মধ্যে অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, ফলে প্রশাসনের অভিজ্ঞতা তাদের নেই। আবার অনেকে একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হয়েছেন এই প্রথম, তাই দফতর পরিচালনার ক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া এই হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার জন্য বাকি বেসরকারি হাসপাতালগুলির কাছেও কিছু বেডের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের বাকি জেলাগুলির বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আজ ও আগামী 15 জুন বেসরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে শ্রীমতী সরকারের। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল রবিবার 14 জুন বাতিল থাকা সমস্ত EMU ও MEMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেল রাঁচি হাওড়ার মধ্যে এক্সামিনেশন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি আজ রাত 9:30 রাঁচি থেকে ছাড়বে এবং মুড়ি, খলিদা, বোকারো, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও খড়গপুর স্টেশনে থামবে। এদিকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামী রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। ওই দিন ব্লু লাইনে মোট 152টি পরিষেবার পরিবর্তে 78টি আপ ও 78টি ডাউন সহ মোট 156টি এবং গ্রিন লাইনে 108টির পরিবর্তে 56টি আপ ও 56টি ডাউন সহ 112টি পরিষেবা দেওয়া হবে। ওই দুই শাখায় সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি কলকাতা ও সংলগ্ন অঞ্চলের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অফিস সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশি নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যের বেশিরভাগ জায়গাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও তা শক্তিশালী না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেহরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য DRDOকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকালই দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সে দেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16 এবং 17 তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2024 অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের যুবরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতন সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে 500-রও বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত। Dear cadets, as you pass out of this institution as proud officers of the great Indian Army, you should carry within your hearts the motto of Academy, Virta or Vivek, valor and wisdom. Remain humble in success and resilient in adversity. I am confident that you will rise to every challenge and continue to enhance the prestige of the Indian Army and our great nation. I once again extend my heartfelt congratulations to all the passing out officer cadets on their commissioning. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের গুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। আধিকারিকদের রাজনাথ সিং উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে তাদের সর্বদা অবহিত থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3টি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10 ও 11 তারিখে এই পরীক্ষা চালান। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান। DRDO द्वारा विकसित जैसे आकाश और ब्रह्मोस ने ऑपरेशन सिंदूर के दौरान रियल टाइम सिचुएशन में अपनी उत्कृष्ट क्षमता का प्रदर्शन किया है।
इन सिस्टम्स की सफलता ने यह सिद्ध कर दिया है कि भारत आज ग्लोबल डिफेंस टेक्नोलॉजी इकोसिस्टम में compete करने की क्षमता भी रखता है। डीआरडीओ ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है। অসমের জোরহাট বিমানবন্দরে আজ ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ এনকোয়ারি তৈরি করা হয়েছে। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌয়ের বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরেই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রপ্তানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাহায্য পণ্য ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলির মধ্যে প্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়। ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টার বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। ফিফা এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 3:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।